সালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আপনারা কি জানেন আগামী ১২ই ফেব্রুয়ারি যে আমাদের দ্বাদশ সংসদীয় নির্বাচন হতে যাচ্ছে, এর মধ্যে যে ৩০০ আসনে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট বা অন্যান্য দল যারা আছে, যারা ক্যান্ডিডেট, যারা মোর দ্যান 2000 ক্যান্ডিডেট, তাদের মধ্যে সবচেয়ে ধনী ক্যান্ডিডেট কে? আমার মনে হয় জানেন আপনারা। তারপরেও আপনাদের জন্য বলতেছি। এর মধ্যে সবচেয়ে ধনী ক্যান্ডিডেট হলো মিরসরাইয়ের বিএনপির মনোনীত ক্যান্ডিডেট আসলাম চৌধুরী। উনি প্রায় 450 কোটি টাকার মালিক। কিন্তু মজার বিষয় হলো বাংলাদেশের বিএনপির মনোনীত সবচেয়ে ধনী ক্যান্ডিডেট উনি ঋণ খেলাপি। আচ্ছা, যাই হোক, বক্তব্য এটা না। বক্তব্য হলো আমাদের বিএনপির যে প্রার্থী বাছাই থেকে শুরু করে আপনার সাবমিশন, নমিনেশন, রিভিউ, আপিল, ইলেকশন পর্যায়ে যে কিছু আপনার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ব্যতিক্রম মানে নেগেটিভ ব্যতিক্রম। মানে আপনার যেটাকে যে যে প্রক্রিয়াগুলো বিএনপির ব্র্যান্ডকে ড্যামেজ করতেছে, বিএনপিকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের ইলেকশন আসলে সবচাইতে যে বিষয়টা সবচাইতে আলোচিত হয় ঋণ খেলাপি। আচ্ছা, তো আমরা আজ পর্যন্ত যতটুকু নিউজে জানতে পারলাম যে ৩ জন ক্যান্ডিডেট, বিএনপির ক্যান্ডিডেট ঋণ খেলাপির কারণে ইলেকশন করতে পারবেন না। মানে ওই ৩ আসনে ৩০০ আসনের মধ্যে ৩ আসনে বিএনপির কোনো ক্যান্ডিডেট থাকতেছে না এবং বিএনপির সমমনা জোটেরও কোনো ক্যান্ডিডেট থাকতেছে না। ৩টা আসন হলো আপনার কুমিল্লার দেবিদ্বার মঞ্জুরুল আহসান মুন্সি, যেটার এগেনস্টে আমাদের আ আ দক্ষিণাঞ্চল এনসিপি দক্ষিণাঞ্চলের আহ্বায়ক, আ এর নাম কি? আমি তো নাম ভুলে গেছি। সে ইলেকশন করতেছে। তারপরে বরিশালের বগুড়ার সারিয়াকান্দির রফিকুল ইসলাম, যশোরের টিআই আইয়ুব নামে ৩ জন ঋণ খেলাপির কারণে ওরা ইলেকশন করতে পারবেন না। আচ্ছা, তো আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী এখনো সিলেক্টেড, উনি করতে পারবেন। বাট এই ৩ জনের প্রাপ্ত মনোনয়নের প্রাপ মনোনয়নের মনোনয়নের সাবমিশন বাতিল হওয়ার সম্ভাবনা খুবই প্রচুর। আর অন্যদিকে আ শেরপুরের ফাহিম খান নামে একজনের দ্বৈত নাগরিকত্বের কারণে উনি অস্ট্রেলিয়ার নাগরিক, উনার দ্বৈত নাগরিকত্বের কারণে উনার নমিনেশন পেপার বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় কাছাকাছি। কারণ উনি কোনো ডকুমেন্ট দিতে পারেন নাই। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন আসলে যেটা সবচেয়ে বড় নিন্দনীয় বিষয় হলো আপনার ঋণ খেলাপি। তো আসলাম চৌধুরী যে কথা বলতেছে, উনি ৪৫০ কোটি টাকার মালিক, বাট উনি ১৫,০০০ কোটি টাকার ঋণ খেলাপি। সো আসলাম চৌধুরীকে কিন্তু বিএনপির প্রথমে নমিনেশন দেওয়া হয় না। উনি মনে হয় মাফিয়া টাইপের মানুষ কিছু একটা। কারণ উনাকে নমিনেশন না দেওয়ার পরেও উনি এবং উনার সমর্থকেরা মানে রাস্তাঘাট বন্ধ, আন্দোলন ঘেরাও করে নমিনেশন পরে বিএনপি থেকে নেন। বিএনপি পরে ওটা চেঞ্জ করে আসলাম চৌধুরীকে দেওয়া হয়। সো আসলাম চৌধুরীর মতো একজন ব্যক্তি যিনি ১৫,০০০ কোটি টাকার ঋণ খেলাপি, উনাকে নমিনেশন দেওয়ার কোনো যুক্তি আছে? উনি একজনের কারণে পুরা বিএনপি পরিবারের, পুরা বিএনপি ৩০০ মেম্বারের যে একটা ব্র্যান্ড রেপুটেশন ড্যামেজ হচ্ছে, যে বিএনপির যে ইমেজটা ক্ষতি হচ্ছে, এই ক্ষতি আপনি কোনোভাবে পূরণ করতে পারবেন? আর আজকে আরেকটা যে নিউজটা দেখলাম যে আসলাম চৌধুরীর যে টোটাল ঋণ, উনার 2% হারে উনি ৫০ কোটি টাকা দিয়ে আপাতত এলিজিবল হইছেন যে অ্যাপ্লিকেশন করার, নমিনেশন ফর্মে সাবমিট করার। এটা মনে হয় ৫০ কোটি টাকার মতো। সো আবার আজকের নিউজে দেখলাম যে উনার যে ৫০ কোটি টাকা চেক দিয়েছেন, এটা ডিজেনার হয়েছে, ওটা ক্যাশ হয় নাই। তার মানে উনার সম্ভাবনা আছে উনার মনোনয়ন বাতিল হয়ে যাবার। সো যে ব্যক্তি ৪৫০ কোটি টাকার মালিক বা ১৭,০০০ কোটি টাকার ঋণ খেলাপি, তাকে বিএনপি কেন চুজ করছে? তাকে বিএনপি কেন নমিনেশন দিচ্ছে? তার একজনের জন্য বিএনপির নমিনেশন দেওয়াটাকে খুবই দরকার ছিল? এই ঋণ খেলাপির মারপ্যাচ, এই যে মাফিয়াতন্ত্র, এই যে আপনি মানে ল বা নিয়মকানুনকে ম্যানিপুলেট করে আবার ইলেকশন করতেছেন বা ইলেকশন সাবমিট জমা দিবেন। কিন্তু আল্টিমেটলি তো মানুষের কাছে এটা একটা রং সিগন্যাল যাচ্ছে যে বিএনপির অধিকাংশ ক্যান্ডিডেট ঋণ খেলাপি। বিএনপি এত মানুষ ঋণ খেলাপি হয়েছে, সে ইলেকশন হয়ে আসলে তো এর ঋণ দিবেই না। সো এটা কমন সেন্স, এটা নর্মাল এক্সপেকটেশন, মানুষ ভোটাররা এটা এক্সপেক্ট করবে। তাহলে আপনি তাকে কেন নমিনেশন দিলেন? বা তার কেউ প্রশ্ন করছে যে তুমি ঋণ খেলাপি হই কেন বিএনপির নমিনেশন নিলা? আচ্ছা, মঞ্জুরুল আহসান মুন্সি,
উনি ওনার পরিবারের ইনকলাপি। হাসনাত আবদুল্লাহর বিপক্ষে আপনি এমন একটা ক্যান্ডিডেট দিলেন যে ইলেকশনে করতে পারতেছে না। অথচ মিরসরাই, কুমিল্লা, দেবিদ্বার এটা বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিএনপি খুব মানে ইজিলি আপনি মেম্বার এখানে উইন হয়ে আসতে পারতেন। তো আপনি দেবিদ্বার এখন হাসনাত আবদুল্লাহ যদি উনি কোনো কারণে যদি বাদ পড়ার হাসনাত মঞ্জুর আহসান মুন্সি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। হাসনাত আবদুল্লাহর মতো একজন ব্যক্তি যদি আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদে আসে, আপনি বুঝেন বিএনপি সরকার ক্ষমতায় কিন্তু আপনার পার্লামেন্টের অবস্থা কী হবে? আচ্ছা যাই হোক, আমি এটা বাদ দিয়ে দিলাম। সো মানুষ বিএনপি কোনো মেম্বার এস পার্লামেন্ট বোর্ড চেয়ারপারসন, চেয়ারম্যান, উপদেষ্টা কেউ কি কোনো প্রশ্নের সম্মুখীন তারা করবেন এই আপনার আসলাম চৌধুরী বা মঞ্জুর আহসান মুন্সি বা টিআইআইইউ বা বরিশালের শারীন খানদের যে রফিকুল ইসলাম মিয়া এদেরকে কোনো প্রশ্ন করবে? এদেরকে কোনো শাস্তি দেওয়া হইব? এদেরকে তো আমার মতে এদের সারা জীবনের জন্য বহিষ্কার করা উচিত। যে ইলেকশনের আগে এরা বহিষ্কার, ঠিক আছে? এরা মাফিয়া, এরা দলের ইমেজকে ক্ষুণ্ণ করছে, এরা ছলছত্রের আশ্রয় নিয়ে ইলেকশন করতেছে, এরা অসৎ। সো এদেরকে আপনি নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা, ওর দল থেকে অযোগ্য ঘোষণা করা উচিত। আচ্ছা এখন আসেন আপনার দ্বৈত নাগরিকত্ব। বিএনপির অনেক প্রার্থী আছে যারা দ্বৈত নাগরিকত্ব, যেমন শেরপুরে একজন পাইম চৌধুরী, উনি অস্ট্রেলিয়ান নাগরিক। আমাদের যে সিলেটের দুজন মেম্বার, পার্লামেন্ট মেম্বার, যিনি পার্লামেন্ট মেম্বারের জন্য প্রতিযোগিতা করবেন, যে মালেক, এম এ মালেক এবং কয়সর চৌধুরী। সো ওনারা দুজন ব্রিটিশ নাগরিক, পাইম চৌধুরী আপনার অস্ট্রেলিয়ান নাগরিক। তো বিএনপি অনেক আগে, প্রায় 1 মাস 1.5 মাস আগে ওদের ক্যান্ডিডেট ঘোষণা করছে। তাহলে 1 মাস 1.5 মাস আগে ক্যান্ডিডেট ঘোষণা করলে আপনি শেষে নমিনেশনে 1 দিন 2 দিন 3 দিন আগে কেন দ্বৈত নাগরিকত্ব গিভ আপ করার পারমিশন সাবমিট করেন? কেন আপনারা কোনো ডকুমেন্ট দেন নাই? এরা অ্যাকচুয়ালি এরা স্বার্থপর এবং এরা সেলফিশ এবং এদের কারণে দল ডুবতেছে। এরা ভাবছে আমার নমিনেশন যদি কনফার্ম না হয় তাহলে তো আমি যদি দ্বৈত নাগরিকত্ব গিভ আপ করি তাহলে তো আমি সুযোগ সুবিধা, উন্নত দেশের নাগরিকত্ব সবই হারাবো। সো আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি শেষ পর্যন্ত দল আমাকে নমিনেশন দিয়ে কনফার্ম করে দেন আমি দ্বৈত নাগরিকত্ব গিভ আপ করবো। আর না আমি করবো না। তাদের মানে চিন্তা চেতনায় আপনার ডাবল স্ট্যান্ডার্ড, 2টা স্বার্থপর। সো যারা দলের কথা ভাবে না, যারা দেশের কথা ভাবে না, যারা নিজের স্বার্থের কথা ভাবে, তাদেরকে আপনি কেন নমিনেশন দিলেন? নমিনেশন দেওয়ার পরে তাদেরকে কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, হোয়াই তোমরা শেষ মুহূর্তে কেন এটা করছো? যে ফাহিম চৌধুরী বা অন্যান্য যারা শেষ মুহূর্তে আসে, ফাহিম চৌধুরী নাকি বলছেন যে ক্রিসমাস 25 তারিখ উনি অ্যাপ্লাই করছেন, ছুটির কারণে, নিউ ইয়ার আর ক্রিসমাসের ছুটির কারণে এখন উনি লেটার হাতে পাননি। তো আপনি শেষ পর্যন্ত শেষের দিকে আসে কেন করছেন? আর আজকে আরেকটা যেটা নিউজ দেখলাম, আমি ব্যক্তিগতভাবে ফেনীর ভোটার। সো আমার আসনে আমার আসন না, আমার ফেনীর একটি সংসদীয় আসন সোনাগাজী এবং দাগনমিয়া 3 আসনের এমপি ক্যান্ডিডেট প্রার্থী হলেন আব্দুল আওয়াল মিন্টু। সো ফেনী মূলত বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে খুব সহজে বিএনপি জিতবে। এখানে কোনো আপনার কোশ্চেন নেই। কোশ্চেন হলো আজকে যে নিউজ আসলো দাগনমিয়া এবং সোনাগাজী আসনে আব্দুল আওয়াল মিন্টু, আমি যতদূর জানি উনি চেয়ারম্যানের উপদেষ্টা অথবা ভাইস চেয়ারম্যান, যাই হোক। সো আজকে যে নিউজটা হলো, উনি বলছেন যে উনি 9 তারিখে আমেরিকান সিটিজেনশিপ গিভ আপ করছেন, কিন্তু ওনার যে ট্রাভেল হিস্ট্রি দেখাচ্ছে 3 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর উনি আমেরিকাতে ছিলেন। সো আপনার যখন দ্বৈত নাগরিকত্ব গিভ আপ করেন তখন একটা নিয়ম আছে যে আপনি যখন নাগরিকত্ব গিভ আপ করবেন তখন আপনি ওই দেশের বাইরে থেকে নাগরিকত্ব গিভ আপ করবেন। সো আপনি যদি আমেরিকান নাগরিকত্ব 9 তারিখে গিভ আপ করেন তাহলে ওই 9 তারিখে আপনি আমেরিকাতে কীভাবে ছিলেন? কোশ্চেন। সো এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সো এই যে বিএনপির যে আগোছালো যে নির্বাচন প্রক্রিয়া, প্রার্থী বাছাই, নমিনেশন সাবমিট, রিভিউ, আপিল, আমি যতটুকু জানি বিএনপি নাকি 8-10টা সার্ভে করছে। সার্ভে কে করছে? কিসের সার্ভে? ওরা নাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ করছে। সরকারি বেসরকারি কোম্পানি এবং নিজেরা। তা আপনি যদি জরিপে করেন, কিসের জরিপ করছেন? কারা রিনক্লাবে আপনি সেটা জানেন না। কারা আপনার আওয়ামী লীগ করে, বিএনপিতে জয়েন করে আপনি তাদের নাম জানেন, তাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন। রিং খেলাপিদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন। যারা দ্বৈত নাগরিক আপনি তাদেরকে নমিনেশন দিচ্ছেন, কিন্তু তারা আপনার কথা শোনে না। সো বিএনপির সার্বিক কার্যক্রম দেখলে মনে হয় যে এখানে তার সমন্বয়হীনতার অভাব, প্ল্যান পরিকল্পনার অভাব
সেন্ট্রালাইজ যে একটা মনিটরিং থাকার দরকার, এটার অভাব। আর এসব কারণে বিএনপির প্রতি মানুষের আস্থা দিনে, দিনে কমতেছে। তারা যত ভালো কর্মপরিকল্পনা নেক, তাদের বেশ বেগ পেতে হবে এই নির্বাচনে জয়ী হয়ে আসতে। আচ্ছা, আপনাদের অভিমত জানাবেন। থ্যাংক ইউ। বাই।